আর ঢাকায় আসি এই জন্য, আমার মেয়ে যখন 4 বছর বয়স তখন আমাকে একটা প্রশ্ন করে, মানে তখন তো ছোট হাফ প্যান্ট পরে। তো আমি একদিন ওর কাপড় চোপড় গুছাচ্ছিলাম, তা ছোট হাফ প্যান্ট ও আমাকে দেখে বলতেছিল, মা আমার যদি এই প্যান্টগুলো ছিঁড়ে যায় তাহলে আমি কী পরবো। তখন আমি ওকে বললাম, তুমি চিন্তা করবে না, আমি আছি। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কিছু একটা করব। তারপর বাড়ির আশেপাশে কাউকে ধরে আমি ঢাকায় আসি। বর্তমানে আমি একটা ডিওসিসে, বাড়িধারা ডিওসিসে বাসায় চাকরি করি। তারপরে আমি এই আপনাদের মাধ্যমে আমার গল্পটা বলতে বাধ্য হচ্ছি, কারণ এখন আমার অসুস্থ মা, আমার মেয়েটা 10 বছর বয়সী মহিলা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো আজ আমরা আছি বনানী ডিওএইচএসে। তো এখানে এসে দেখা পেয়েছি রুমা আপা। তো আমরা চেষ্টা করব রুমা আপার জীবনের গল্প শোনার জন্য, তার জীবনের করুণ কাহিনী, আসলে কী ঘটেছিল তার জীবনে। তো চলুন দর্শক তার কাছে জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আপনার এখন কি অবস্থা? এখন আছি আলহামদুলিল্লাহ। আপনার যে আমরা যে আপনার যে জন্য আমরা এখানে এসেছি, আপনার মূলত সমস্যাটা কি? আপনার জীবনের গল্পটা আমাদেরকে বলবেন? আসলে ছোটোবেলা থেকেই বলে, আমার ভাই নেই, আমরা 2 বোন। আমার বিয়ে হয়েছিল, বাস মা অনেক কষ্ট করে ছোটোবেলা থেকে মানুষ করে বিয়ে দিয়েছে। ছেলেটা আমাকে টর্চার করে, যৌতুকের জন্য টাকা চায় প্রায়। তো আসলে টাকা দেওয়ার মতো সমর্থন আমাদের কেউ নেই, যেহেতু বাবা নেই, ভাইও নেই। তো তারপরে ঋণ আছে না, লোন নেয় গ্রামে, সেখান থেকে মা কিস্তি উঠে 2 বেলা ছেলেটাকে টাকা দিচ্ছে। তা আমি বলছি যে টাকা দিয়েছো তুমি, ঋণ কিভাবে শোধ করবে? মা বলে, তোমার সুখের জন্য আমি দেখি যা কিছু করে ঋণ শোধ করবো, তুমি তো ভালো থাকো। তারপর ওই ছেলেকে 2 বার টাকা দেওয়াতে লোভ হয়ে গেছে। পরে ছেলে আবার আমাকে টাকা চায়, টাকা না দিতে পারলে মারধর করে। তারপর বিয়ের 2 বছর পর আমার একটা বাচ্চা হয়, মেয়ে বেবি। সবাই বলে বাচ্চা হলে ভালো হতে পারে, তার জন্য বাচ্চা নিয়ে নিলাম। পরে বাচ্চা হয়েছে, তাও দেখি সেরকম। পরে বাচ্চার যখন 1 বছর বয়স, তখন আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। তারপরে আমি আমার বাচ্চা নিয়ে মার কাছে থাকি। বাচ্চা যখন 3 বছর বয়স, তখন দেখি মা আমাকে নিয়ে আর পারে না। আচ্ছা, আপনার যে 2 বার যে টাকা দিয়েছিলেন, কত টাকা দিয়েছিলেন? একবার দিচ্ছি 8,000, একবার দিচ্ছি 10,000। আচ্ছা আচ্ছা। তো বিয়েটা কি আপনাদের পারিবারিকভাবে হয়েছিল? জি। তো আপনি বিয়ের আগে তার সম্বন্ধে কোনো ভালো ধরনের কোনো খোঁজ খবর নিয়ে দেখেছিলেন? ছেলেটা কি ভালো না মন্দ না খারাপ? হ্যাঁ, নিয়েছিল, বাস ছেলেদের ভিতরে যে টাকার লোভ আছে, এটা তো আর বাইরে কেউ জানে না। আচ্ছা, আপনারা কি কোনো প্রশাসনের আশ্রয় নিয়েছিলেন বা কোনো কারো কাছে গিয়েছিলেন, না, নালিশ দিয়েছিলেন? দিয়েছিল। ওর ওর বাবাকে, ওদের চেয়ারম্যানকে দিয়েছিল যে আমার মেয়েকে এরকম কেন টর্চার করে, মারধর করে টাকার জন্য। আমি এত টাকা দিয়ে যদি মেয়ে বিয়ে দিতে হয়, তাহলে বিয়ে না দিয়ে আমি তো টাকা দিয়ে মেয়েকে বছরের পর বছর এভাবে খাওয়াতে পারতাম। এইসব বলে তারপরে কয়দিন একটু ভালো থাকে, তারপর আবার আমাকে মারধর করে, আবার এরকম করে। তারপরে ওটা আমরা বাদই দিয়ে দিয়েছি। মা বলে, ঠিক আছে, আমি আর আমার মেয়েকে যেভাবে হোক আমার কাছে জীবিত রাখবো। আমার মেয়ে আমাকে একবার গলা চেপছিল, আমার গলা অনেক ব্যথা ছিল। আর আমাদের ওখানে এরকম একজনের গলায় ক্যান্সার হয়ে মারা গেছে। তারপর আমার মা ভয় পেয়ে আমাকে আর দিয়েছেন যে ও আমার মেয়েকে মেরেই ফেলবে। আচ্ছা, আপনার তারপরে আমার মেয়ে যখন 3 বছর বয়স, তখন আমি দেখি আর পারেনি। পরে আমার মেয়েকে রেখে আমি ঢাকায় আসি। আর ঢাকায় আসি এই জন্য, আমার মেয়ে যখন 4 বছর বয়স, তখন আমাকে একটা প্রশ্ন করে, মানে তখন তো ছোট হাফ প্যান্ট পরে। তো আমি একদিন ওর কাপড় চোপড় গুছাচ্ছিলাম, তা ছোট হাফ প্যান্ট ও আমাকে দেখে বলতেছিল, মা আমার যদি এই প্যান্টগুলো ছিঁড়ে যায় তাহলে আমি কী পরবো। তখন আমি ওকে বললাম, তুমি চিন্তা করবে না, আমি আছি। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কিছু একটা করব। তারপর বাড়ির আশেপাশে কাউকে ধরে আমি ঢাকায় আসি। বর্তমানে আমি একটা ডিওসিসে, বাড়িধারা ডিওসিসে বাসায় চাকরি করি। তারপরে আমি এই আপনাদের মাধ্যমে আমার গল্পটা বলতে বাধ্য হচ্ছি,
কারণ এখন আমার অসুস্থ মা, আমার মেয়েটা 10 বছর বয়সী, মহিলা মাদ্রাসায় পড়ে, 4 পারা কোরআন শরীফ পড়ে। আমাকে বলতেছে মা সবাই প্রাইভেট পড়ে, আমি প্রাইভেট পড়বো। আমি বলছি তুমি কিভাবে প্রাইভেট পড়বা, পরে পড়ো, কারণ আমার ফ্যামিলি চালানো, মেয়েকে সব কিছু দিয়ে আবার প্রাইভেট পড়া আমার পক্ষে সম্ভব না। এখন আপনার বাচ্চাটা কোথায় আছে? এখন বাচ্চাটা গ্রামে মার কাছে। আপনাদের গ্রামের বাড়িটা কোথায়? মোল্লাহাট, বাগেরহাট। মোল্লাহাট, বাগেরহাট মানে খুলনা? জি। আচ্ছা, আপনি গ্রামে যান? হ্যাঁ, গ্রামে যাই আমি, ছুটি যখন পাই আর সুবিধা অসুবিধা হলে ঈদ কোরবানিতে আমি যাই। বাচ্চার সাথে দেখা করতে যান? হ্যাঁ। আচ্ছা, বাচ্চার বাবা তো বলেন তো বাবা কোনো খোঁজ খবর নেয় না। ডিভোর্স দিয়ে দিয়েছে? জি। তো 1 বছর বয়স থেকেই, বাচ্চা যখন 1 বছর বয়স তখন ডিভোর্স হয়ে গেছে আপনাদের, তাই না? জি জি। তো মূলত আইনে যেটা আছে, বাচ্চা 9 বছর পর্যন্ত মার কাছে থাকতে পারবে, তারপরে যদি চাইলে বাবা নিতে চায় তাহলে বাবা নিতে পারবে। এখন আপনার হাজবেন্ড কি কখনো বাচ্চাকে নেওয়ার কথা বলেছে? না। বা বাচ্চার কোনো ভরণ পোষণ বা কখনো দেখতেও আসে না, বড় পোষণ তো দূরে। আচ্ছা, আপনাদের বিয়ের কাবিননামাটা কত টাকা হয়েছিল? 1 লাখ টাকা। আচ্ছা, যখন আপনাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে তখন কি সে আপনার এই মহারণার যে হকটা সেটা কি আদায় না করেছিল? না, কিছু করিনি। তাহলে আপনি কি তাকে এমনিতেই ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, জীবনী বাঁচানোর জন্য আমি তাকে এমনিতে ছেড়ে দিছি। তার আমার খারাপ- মা ভয় পেয়েছে যে আমার কেউ নেই, 2টে সন্তান ছাড়া, আর আমি কোনো কিছুতে হারাতে চাই না, বাস। আচ্ছা আচ্ছা, তার খারাপ দিকটা কোথায় ছিল, মানে কি বেশিরভাগ তার খারাপ দিকটা ছিল? খারাপ ছিল তার টাকার নেশা ছিল। টাকা না দিলে আমাকে মারধর করতো, আর টাকা নিয়ে কী করতো আমাকে বলতো না। এই সে কি ভালো, কোনো নেশা পানি করতো? এটা আমি ঘরে বসে দেখতাম না, বাইরে এমনি শুনতাম সে এটা করছে ওটা করছে, মানে সে যত বড় লোক তার থেকে প্রভাবশালী লোকের সাথে সে চলাফেরা করতো। যে সে কি কোনো ধরনের জুয়া টুয়া খেলতো? এখন বাইরে খেলতো কি না আমি জানি না, এখন বিয়ের পরে আমি জানলাম সে তার বাবার ঘরে থেকেও টাকা পয়সা চুরি করে নিত। এগুলো দেখে আমারও মন খুব খারাপ থাকতো। আচ্ছা, আপনার তো 1 লক্ষ টাকা কাবিন হয়েছে, তাই না? জি। তো আপনার বিয়ে যখন ছাড়াছাড়ি হয়ে গেছে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে, তখন এই মহারণের হকটা তো তারা আপনাকে দিয়ে দেওয়ার কথা, তাই দেয়নি কেন? আপনি এটা নিয়ে কারো কাছে কমপ্লেন করেছেন, কোনো চেয়ারম্যান মেম্বার? না, আমরা কারোর কাছে কমপ্লেন করিনি। কেন করেননি? কেন করিনি। আপনার হক। করিনি যে সে তো নিজে আগের থেকেই ভালোভাবে রাখলে, ভালোভাবে থাকলে তো তার সংসারই করতাম, সেটাই যখন থাকতে পারিনি, শুধু শুধু এটা নিয়ে ঘাটাঘাটি করলে তার কাছ থেকে কিছু পাবো না, নিজের সম্মানই হারাবে। এই সম্মান হারাবে। আচ্ছা, আপনার বাবা জীবিত আছে? না, আপনার ফ্যামিলিতে কে 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 আছে? আর মা আছে, আর আমার এখন বর্তমান মেয়ে আছে, আর আমার বোন। আর আপনার বোন, মানে আপনার 2 বোন আর আপনার মেয়ে আর আপনার বাবা, মা? হ্যাঁ। বাবা জীবিত নেই? ভাই নেই কোনো আপনার? না, আমরা 2 বোন, ভাই নেই। আচ্ছা, আপনার বোনের বয়স কত? আমার বোনের বড়, আমার বিয়ে হয়ে গেছে। উনি কোথায় থাকে? উনি পাশের গ্রামে বিয়ে হয়েছে। পাশের গ্রামে? জি। তাহলে আপনার মাকে এখন কে চালাচ্ছে? আমি, সেই জন্য যে মাকে এখন আমি চালাতে, মার কিছুদিন আগে অপারেশন হয়েছে, এই যে ইউরিন ইনফেকশন ছিল জরালু নাড়িতে, পরে অপারেশন করা লাগছে। এখন মা ডেলি অনেক টাকার ওষুধ লাগে, এগুলো আমার চালানো খুব কষ্ট হয়ে যায়। মানে আপনি বলতে চাচ্ছেন এখন আপনার মাকে এবং আপনার সন্তানকে আপনিই চালাচ্ছেন? জি। আপনার যে এখন এই যে করোনার জন্য আমি যেখানে চাকরি করি তারাও যদি তাদের চাকরি না থাকে, আমি শুধু একটাই ভয় পাচ্ছি, তাহলে আমার খুব সমস্যা। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনার 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 বড় বোন যে বিয়ে দিয়েছেন সে তো শ্বশুর বাড়িতে থাকে, তাকে কোথায় বিয়ে দিয়েছেন? আপনাদের পাশের গ্রামে। পাশের গ্রামে। তো সে কি ভালো আছে তার স্বামী সংসারে? সে আছে মোটামুটি, তার সংসারে সে চালাতে পারে এইভাবে, মানে কোনো হেল্প করার মতো আর কি নেই। কোনো ধরনের হেল্প করার মতো না, তার 2টা সন্তান আছে, তার সেভাবে আপনার বাচ্চা চাচা বা মামা টামা বা খালু টালু এরা কেউ নেই? কার বলতেছি আপনার চাচা বা না, মামা আমরা মা হচ্ছে 2 বোন ছিল, আমার মামা ছিল না। আপনাদের, মানে আপনি বলতে চাচ্ছেন আপনাকে সাহায্য এবং সহযোগিতা করার মতো আশেপাশে আপনার আত্মীয় স্বজনের মধ্যে না কেউ নেই? না, আমার মা খালারা 2 বোন ছিল, আমরাও 2 বোন, আমার মার কোনো ভাই নেই। এখন এই প্রতিবেদনটা দেখার পরে যদি আপনাকে কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চায়
আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? আমার একটা মোবাইল নাম্বার দিব। মোবাইল নাম্বারটা আপনার মুখস্থ আছে? জি বলতে পারবেন? জি, বলেন। 017 017 45 45 14 15 15 61 61 52। 52। আরেকবার বলেন। 017 017 45 45 15 15 61 61 52। 52। সম্মানিত দর্শক, আমরা জানি সমাজে অনেক অবহেলিত লাঞ্ছিত নারী আছে যারা আসলে কোথাও যেতে পারে না বা কারো কাছে তাদের মনের কথাটা খুলে বলতে পারে না, এরকম নারী আছে। তো আমরা আজ এমন একজনের কাছে এসেছি যার বিয়ে হয়েছে, একটি সন্তান আছে। স্বামীর খারাপ আচরণের কারণে স্বামী সংসার থেকে ডিভোর্স নিয়ে আলাদা থাকার জন্য সে বাধ্য হয়েছে। তো আপনারা যদি এই বোনটিকে সাহায্য এবং সহযোগিতা করতে চান সাদা মনে, কোনো কুমতলবে না, যদি আপনারা সাদা মনে সাহায্য এবং সহযোগিতা করতে চান, ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আপনারা এই বোনটির সাথে যোগাযোগ করে সাহায্য এবং সহযোগিতার হাতটি বাড়িয়ে দিবেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।